তিথির ওড়না ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজ বিভিন্ন উপায়ে মেয়েদের ইফটিজিং করে। এই শহরের মানুষগুলোর সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদ হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজেদের সাথে অন্যায় অবিচার হবে। তখন চিৎকার দিয়ে বলবে, এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহস্র অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম, কম্পেয়ার করে চলছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসছে তিথির দিকে। এই কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, বেজে যাচ্ছিল ওখানেই। রাস্তায় কি হয়েছে বল। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিছিল। বলেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাছ তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি, আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন বখাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি? যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বকাটে থাকে, তখন কি করবি? তখন কি সে ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি। কিছু বলছে না। সাইমা কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজনে ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোশ লাগছে। কোন মেয়েটি মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে উঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? এ কে জানিস তুই? যদি শুনতে পায় না, শেষ ভাই ভার্সিটির জীবন। বলেই লুকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে মেহেদির হাবভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি কি আছে এই মেয়েটার মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে এই যে মিস কিউটি, আমি আদি। বলেই হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও জানেন না মনে হয় আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুপায়ের মাঝে ব্যথা অনুভব করে। টেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকেই আছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেহেদি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না। মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। বলেই চুপ হয়ে যায় আদি। নেহারিকা, সবাই নেহা বলে ডাকে তাকে। 6 মাস দেশের বাইরে ছিলি, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলেই মেহেদি আদির হাত ধরে টেনে তোলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে এর সামনেও আসবো না আর। স্যার, আমার ডিএসএলআই পাচ্ছি না। বলেই লাফিয়ে ওঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই, তোমাকে ভার্সিটিতে আসতে কে বলে শুনি? রেগে গিয়ে বলে, স্যার। স্যার, আমার ডিএসএলআই সিগারেট খেতে হবে, প্রচুর ধরছে স্যার, ডিএসএলআই হবে? ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাঁধে। ক্লাসরুমের সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসে প্রথম সারির যে কোনো একটা চেয়ারে দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবারের কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে
তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার এতটুকুই? তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করেন না, আমাকে ডাকছেন কেন? ও মাই গড! ছেলেটা রাগে কটমট করে উঠছে প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে, স্যারের কাছে ক্ষমা চাও। এরপর যদি এরকম বেয়াদবি করেছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার। বলেই উঠে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদ্দব ছেলে দ্বিতীয় আর একটা দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি। যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু তো সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছের বন্ধু বলে সবটা বলেছে। পিতামাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন, চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কি না। জি স্যার। বলে মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পিছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের একটি গাড়ি। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে এই চেহারায় সেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিকমতো তাকায় না। সামনেই নিহারিকার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইল নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করেই হেঁটে যাচ্ছে। সামনেই পথ আটকায় শ্যাম। শ্যামের হাতে জ্বলন্ত সিগারেট। পেছন থাকা সাপোর্ট করা ছেলে পুলে শ্যাম বলল, নাম কি রে তোর? কোন ইয়ারে? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞাসা করে। এখন বুকে ধাক্কা দিয়ে বলল শ্যাম। কিরে, তোর কথা কানে যাচ্ছে না? বলেই একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুঝে যায় ছেলেটার। রক্ত লাল টুকটুকে হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতের দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার। BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সামনে সম্মান দিতে হয় জানিস না বেয়াদব? নেহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলেই আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পিছে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনের পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ শ্যাম বাহিনী। রাফসানের পিঠ বরাবর শ্যামের আঘাত সামলাতে না পারে সামনে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকার পিঠ ঠেকে যায় দেয়ালে। দুই হাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখানে থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোণের ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা। পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমনই করে তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই, সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞাসা করে, কত সেমিস্টার? ভাই, 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাঝখানে হলো এসেছি ক্যাম্পাসে। হে, আমি মেহেন্দি আর ও আদি, সেম ব্যাচ। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান।
বলে পাশে বসে তাদের। সিগারেট দে তো একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এক্ষুনি তুই তোকারি করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উদ্যম মধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলেই আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে, কিন্তু কিছু বলল না রাফসান। আপাতত এটুকু দিয়ে চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পেছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চলার চাইতে বেশ আরামদায়ক। আমি তা দিয়ে চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্ট্রিটে ডুবে যাওয়ার নৌকোর মাঝে আমি স্যার কষ্ট কি জিনিস জানিনি আজও। এত গম্ভীর কেন তুমি? হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছলে জল জমছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টে অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বললেন। সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরও লজ্জাবোধ করছে স্যার। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল। সরি স্যার, ক্লাসরুমে ঘটনার জন্য। আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াং ম্যান। এই সময় একটু আট্টু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসাবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভিতরে নিয়ে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। মাহফুজ স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটের টান দিয়ে নিয়ে বললে। আরে ইয়ার, কি যে বলবো আর। এমন পরিস্থিতি আছে বলার বাহিরে। সিগারেটের ধোয়ার কাজ হয় না, গাঁজা লাগবো। পারবি এনে দিতে? বলে রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে। মনে মনে বললেই রাফসানের হাতটা সরিয়ে পেছন ফিরে এক দৌড়। কে দেখে মাহফুজ স্যারকে? রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতে ভয়ে পালিয়ে যাচ্ছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের ওপর একটা বুলেটের আঘাত, ধারালো তলোয়ারের আঘাত। বুকের বাঁ পাশটায় এক গভীর ক্ষত, সাদা শার্টের আড়াল করে মুহূর্তে সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়ি গোফ জট বেঁধে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠে চামড়া পুড়ে ফেলেছে। তাতে তার কিছু মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যেসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ারে ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। গত 17 বছর ধরে ব্ল্যাক ডায়মন্ডকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদেরকে কে বোঝাবে? সিগারেট টান দিয়ে আবির বলল। যে করে হোক আমার রাপুর দেহ থেকে আলাদা মুন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে আলাদা একটা পুরো শহর দিয়ে দিব। কিন্তু বস, আমাদের মাঝে যেই রাফুকে সামনাসামনি দেখছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে। বস, যেহেতু আমরা কেউ রাফুকে চিনি না, কিন্তু ওদের গ্যাংয়ের মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝখানে লুকানো সদস্যদের নির্যাতন করেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে। কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নি দৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে। ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটাল রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশে হয়ে আছে, অন্য পাশে ছোট্ট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন।
তার পদ আটকায় গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, মিউ, দ্য ব্ল্যাক গার্ডেন সিকিউরিটি এজেন্ট। চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পেছন ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরা করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে, বৃথা হয়ে পড়ে আছে। পিছঝালা রাস্তায় গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বেয়ে চলছে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার একপাশে। এমন সময় ওদের মধ্যে দুজন ওর দুহাত ধরে আছে, আর একজন বুকে কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে দেয় সময়। মিওর বুকের ওপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিওর শরীরের ওপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক, লাল রক্তে ভেজা সে তলোয়ার। মিও হাসছে, রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলেই আবারও পৈশাচিক হাসি হাসছে সে। আলিফ মিওর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেনকোটের শরীর জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড় বাঁধা তার মুখ। দমকা হাওয়ায় জড়িয়ে গেছে এ শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যেতেই ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণ সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, ততক্ষণ সামনে 2 ফুটস্তব কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউনিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিচ ঢালা রাস্তায়, অন্য হাঁটুতে ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিউর চুল ধরে টেনে তুলেই পাশের দেওয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল রাফু। ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে, বুকের ব্যথায় কাতর মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নাম মাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখের জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছে? আমি জানি না সব। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখে বুঝতে পারি ওরা ব্ল্যাক ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার ওপর অচেতন অবস্থায় হামলা করেছে, তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভিতরে কথাও হয় না। ভিতরের কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের এক অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে। সে খবর চলছে দলের ভিতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফু তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়ে সেখানে। রাফু ধোঁয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকায় হেডলাইন, আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজ। লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের ওপর খবরের কাগজটি পড়ে আছে। আলিফ সহ আরও 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্ত মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তকে থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস, তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরে আছে কোথাও গুট্টি মরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশের থেকে দেহের অংশ বেশি আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংয়ের নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেটে দেখতে হবে।
পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গা ঘটনাটি ঘটেছে। ঘটনাটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশের কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন স্যার সেখানে পৌঁছেই ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরে এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়, সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজ প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিওর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড় বাঁধা, কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনতে পেরেছেন। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনালের রেকর্ডে তাদের অনেক ফাইলে দলু জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে, এরা যদি টপ সিরিয়ালের মধ্যে থাকে তাহলে একাই যে খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতে হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে। কি বলেছে তার কাছে? এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওড়না নিয়ে নিচ্ছে, তারা নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধার নয়। ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, নেই লজ্জা। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াংম্যান, হ্যালো। কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট, জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছে। দাঁতে দাঁত কটমুটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রেড বুল নামক ড্রিঙ্কস বের করে পান করতে শুরু করে। পেছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। মেয়েটার কি ফিগার মাইরি, মনে চাচ্ছে। বলেই তিথি হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইল সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক। ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? বলেই ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই, আপনার ঘরেও তো মা বোন আছে। মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা, তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ না হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে শিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনের একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পেছনে গুছিয়ে বেঁধে ফেলেছে। মাটিতে পড়তে পড়তে শিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাইকে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হ্যাঁ, হিসু করে দিবি আমার ভাইয়ের পরিচয় শুনলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলল সে। আপনার ভাই কি গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না শিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে রাফসান পেটে দুটো লাথি মারে শিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলেই ওর হাত দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এ অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানোর? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিং এ, সেম ব্যাচ। ও গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে।
হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আনমনে থাকে সব সময়, কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এ শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এসব থেকে দূরে দূরেই চলছে। রাফসানের এসব ভালো লাগে না। পিতার মুখ দেখছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে, সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বই, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে? বল, আসছি। সাইমা ঠিকানা বলতেই ফোন রাখে। তিথি দ্রুত চলে যায় তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতো সোজা হয়ে আছে, কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস। আজ লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান, মোবাইলে গেম খেলছে। গেমে ডিসকাও ডিসকাও শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যা আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতেই বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার, আপনার এই বোরিং ক্লাসের চাইতে উদ্ধৃত ম্যামের ক্লাস ভাল লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পেছনে স্যার বলছিল। এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পিছন ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবেই। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ঘাঁটছেন। কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারে গ্যাংয়ের লোক ছিল মৃত্যু ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষতস্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা। তিথির আপু তো রিপাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি রাফু নামটা শুনে। গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল, কখনো চেহারাটাও দেখেনি। শুধু শুনেছে এ নজর যার দিকে, তার মৃত্যুর ভয় হৃৎপিণ্ডে কম্পন ধরে। তুই আর কি জানিস? গম্ভীরে কথাটা বলে তিথি। দেখেছিস ওকে? না, দেখিনি, অন্ধকার ছিল। রাপু গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলা? হ্যাঁ, সত্যি বলছি, রাপু নিজ মুখে বলল। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যটা বলে ফেলে সবার সামনে। ও শিট, সিএম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছো? চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি। সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে সিয়ামের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আত পাগলা হয়ে ঘুরছে, কখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না, রাপুকে হত্যা করার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরের কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছে বুঝতেছি না। ঘাপলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলেই ওরা রওনা হয় ভার্সিটি। এই শহরে মাত্র এই ভার্সিটিতেই ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ সঞ্চনদের ভোট করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে শিয়ামকে পাওয়া যায়নি। তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিন সিয়ামের কোনো খোঁজ মিলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে, হেলমেট খুলে না তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতে স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধাপ করে তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাত মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজের মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা, ওকে নিয়ে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে নিয়ে
বেস্ট হাউসে রেখে আসতে, কিন্তু বেস্ট হাউস তো চট্টগ্রাম। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের ওপর কালো হেলমেট পরে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে ওঠে তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়। অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলল। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থেতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপারের বুলেটের আঘাতে। তিথি হাত পা কাঁপতে শুরু করে। এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিথিকে নিয়ে দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচঢালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিষণ্ণের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটা হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথাটা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করব এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোমার কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ও টের পাওয়ার রাখে ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখ থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করুন, রাফুর খেল খতম করে দেই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করছিস আমি বেঁচে যাব? এক্ষুনি ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নীরস কণ্ঠে উত্তর দিল। জি বস, বেরিয়ে এসছি। বলেই আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছে। কার কাজ হতে পারে তার উপর হামলা করানোর? কিন্তু আর কোনো বুলেট আসছে না তেড়ে। বুক চিরে বের হচ্ছে না আর কারো। সাইমা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস, কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? আনমনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছ, ঠিক তেমনি অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই। সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে মানুষ, আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন। কিন্তু বস, আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানে শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ দেখো কখনো শুরু হয়। বস, কি করবেন এখন? বলেই রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপর। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবারও দেওয়ালের পিছে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়। লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখে। ঝাপসা চোখে হৃদয় লোকানো সে চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে। চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস, রাপুর খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে উঠল আবির। গায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতেই জাকিরের সামনেই ওর সাথে দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে। লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানেই যায় সেখান থেকেই বুলেট ছুটে এসে বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার ওপর তাকিয়ে দেখে বিল্ডিংয়ের চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাল, মুশফিক, হাসান, রিয়াজ, আরও অনেকেই। শোষু করে চারপাশে 4-5টা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে।
হাত দুটো পিছনে ঘুরে রাখে। রাফু পড়ে আছে পিচ ঢালা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগন লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে। হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন, সে মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিস্তব্ধ চোখ বুঝে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক বই যা অন্ধকার জগতে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুশু করে দিবি তখন। অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস, মনে রাখিস সে আসবে, একদিন আসবে। প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তেলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটার চোখ অদ্ভুত এক মায়া, কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু। দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথির বাসায় রাখছে রাফুকে। ডান হাতের কাঁধে বুলেটের আঘাত করায় জ্ঞান হারিয়ে ফেলে তক্ষুনি। মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরের শক্তি যোগাচ্ছে। পুষ্টাকে হজম করতে হলেও তাকে একটু মোটাতাজনক করতে হয়। তেমন করছে জাকিবের সাথে, না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতা ছেয়ে যায়, তেমনই নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দি। কখন তারা কোন দিক থেকে হামলা বলে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতার মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই সাইমা হাতে স্যাভলন ভেজানো কাপড় দিয়ে রাফুর শুকনো ক্ষতর উপর মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দিয়ে টপস আর টাইট গেঞ্জি পরে আছে। গলার কাছ থেকে হালকা নিচে বুকের ওপর তিলটা নজর কাড়ে। রাফু হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আধশোয়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্ট। বলেই মুখ ভেঙে চলে গেল সাইমা। কথাটা আসতে বললেও রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পর বললে রাফু, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে ওই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়েই দিচ্ছি। বলেই ফিটিং গেঞ্জিটা ওপরে উঠিয়ে পেছন থেকে CZ75SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হেই, CJ75 মাই ফেভারিট ওয়ান। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ, নিস্তব্ধ চারিদিক। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথি নরম কোমরে হাত দিয়ে বুকের ওপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, এত হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে এতটুকু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেটের শব্দ চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এ বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করতে হবে বলতে পারো? 2 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা না ভয় হয় আপন মানুষকে হারিয়ে। বলে ক্লান্তির নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয়ে তা বহন করছে কাউকে না জানিয়ে তিথি। মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুভাষ। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস ভেতরে নিতেই
চিড়ে ওঠে বুকের মাঝে। দুহাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর, দাউ দাউ করে। চোখের কোণে জল জমেছে, নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তেই নিঃশ্বাস আটকে গেছে ভেতরে। দাউ দাউ করে জ্বলছে কিছু, ধুক ধুক করে শব্দ হচ্ছে ভেতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীরের রিল্যাক্স মুডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাইরে থেকে আনতে হবে। জি বস। একটা আকিস বিড়ি আর বেনসন প্যাকেট একটা। জি বস, আকিজ বিড়ি। অবাক হওয়ার মতো হাঁ করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিস বিড়ির একটু স্বাদ স্পেশাল, কি জানো? না বস। এটা নেশায় বুক চিরে যায়, যা দামি ব্র্যান্ডের পাওয়ার যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে এটাই, সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না, চলে গেছে রাফুর রুম থেকে। নার্স দুটোকেও বাহির করে দেয় রাফু। দেহ জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু, তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত, ছুরির আঘাতে এসে ক্ষতর সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্তব্ধ। যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু, নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকার ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাইরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাইরে থেকে কাউকে নিয়ে আসতে বলবে তার কোনো উপায় নেই। 3/4 প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাহির হয়। বৃষ্টির মাঝেই দোকানগুলো প্রায় বন্ধ। ঝাঁপ ফেলে রেখে টং দোকানে কোণঠাসা মানুষের ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সে সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলের দুষ্টু কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপটুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে, চারপাশের মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকে কেমন যেন করলো মিম। অবশ্য কারোরই কথা জানা নেই, চেনা নেই, হঠাৎ এমন করা অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মামাকে বলছে, মামা, এত সুন্দর জিনিস দোকানে রাখছো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কোন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখলেন? মামা, তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে, নজর রেখে মামা, এই জিনিস যেন অন্য কারণে হয়। মামার মাথায় কিছুই ঢুকছে না। মামা আবার বলল, কোন জিনিস হন ভাই? তুমি চিনবে না মামা, যার বোঝার সে বুঝেছে। ও বুঝছি মামা, মিমি আপার কথা কইতেছেন। রাফি প্রথম মিমের নাম শুনছে। ধুক করে উঠেছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলে, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকাই মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছে। হিংসে হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটোখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চিনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সে কথা সবার অজানা। মামা, সিগারেটের টাকাটা পরে নিও। বলেই রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টি ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ সব। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফুর সামনে দাঁড়িয়ে পদ আটকায় ওর। এই যে, কথা কানে যাচ্ছে না? বলেই মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরের সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলে মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখেই ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্বাকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর।
তবুও মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলছে মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে, সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খোঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবারও বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না, কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিজ স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায় সেটা জানেন। একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মিলে। আচ্ছা তাহলে আমি আসছি বলে রাফু পিছনে ফিরে। মিমি থামতে গিয়েও আবার বলে, একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু না হয় সারা জীবন অপেক্ষায় থাকবো, একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যে আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের সে কি অগ্নিদৃষ্টি তাকানো। রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠকঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাইরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে রাফি, এনেছো? হ্যাঁ। বলেই রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিজ বিড়ি। রাফু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট্ট প্যান্ট পরা ছিল রাফু, তার উপরে জিন্স আর টি শার্ট পরে তিথির CZ75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলেছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস। না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চল। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে, দুর্বল লাগছে শরীর, তবুও এখন থেকেই শুরু। চেষ্টা কখন হয় রাফুর নিয়তি। তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতেই শুনতে পায় রাফু, তোর মাল দুটো তো সেই জিনিস রাফু, বাসা একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস। যা খুন করে আয়, আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শৈলী সিটে ফোঁটা ক্ষত হলেও তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়। আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরে নিস, আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কি আমি জানি না ওদের দুজনকে কিছুই করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলেই ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুঝে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটি মেয়ের জীবন বন্দি এখন ওর ডিসিশনে। বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধা ঘন্টার মধ্যে আমার 200 জন লোক চাই, স্নাইপার, AK-47, যা পারিস তা নিয়ে তৈরি থাক। আমি তোকে ফোন করব। আচ্ছা বস। বলেই ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢুকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছেই মুখ বরাবর এক আঘাত। পেছনে ছিটকে পড়ে সে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফুর হাত বেঁধে গলায় পিস্তল থেকে নিয়ে চলেছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠ, পাশেই ছোট্ট ছোট্ট কয়েকটি পাহাড়ের মতো ময়লা স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করে সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল থেকে গাড়ি থেকে নামায় রাফু। সামনেই হৃদয়। তিথি চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকের কাপড় খুলছিলাম, শালি একটু বেশি ছিল তাই মেরে দিয়েছি। বলেই পেছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিথি চোখে বৃষ্টি ঝরছে। রাফুর দৃষ্টি অন্ধ হয়ে এসছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। জাকির সেই সুযোগ হাত
খুলে রাফুর পিস্তলটা নিয়ে দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রাফুর সন্দেহ ঠিকই ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে? রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে আনন্দে হাসছে তারা। তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোনো শেষ ইচ্ছা? চুপ হয়ে আছে রাফু, ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাফু চোখে চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু। রক্ত জমার চোখে তাকায় হৃদয়ের দিকে। ওমা, ছেলের রাগ হচ্ছে। বলেই হো হো করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আল বিদা মেরা দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে। রাফু চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসের ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে। শো শো শব্দ। ওরা চারিদিক তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কোচা মডেলের সাবমেশিন গান, পিছনে চোখ ধাঁধানো সৈন্যদল। চারপাশ থেকে ঘেরোয়া করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুছিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে নাক বরাবর ধাই করে এক ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠেন, রাফু ও সাইমার মৃতদেহর সাথে। আর কিছু বলতে পারেনি তিথি। হাউমাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা। তাদের আপন বলতে কেউ ছিল না। দুজন দুজনের সব কিছু ছিল। রাফুর ভাবতেও ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে হাত জোর করে জীবন ভিক্ষা চাচ্ছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই। ট্রিগারে চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মাঝে গর্তের সৃষ্টি। পেটের নাড়ি ফুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে দুই ম্যাগাজিন বুলেট আরও শেষ করে ওর দিকে। শালা মানুষের মতো রক্ত ওর। বলেই অস্ত্রটা আব্দুল্লের কাছে দিয়ে সাইমার শরীর আরও কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তুলে। 5টা গাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের বেড়া দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু। পাশেই আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখে পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউমাউ করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু। শুয়ে যায় পাশের কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজন আলাদা হয়ে বলল, আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফু, সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডাক্তার দেখে পাশে আরও কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণ এসে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলেই উঠে বসলো রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীর কি কোনো দুর্বল অনুভব হচ্ছে? চোখ খুললামই তো কেবল। অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন। আচ্ছা ঠিক আছে, সময় নিন। ম্যাডাম, একটা সিগারেট হবে? গলাটা শুকিয়ে গেছে। কি আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছন ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়েকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ওষুধের থলে থেকে সিজার নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দেব।
তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নিব। বসেন এখানে। ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, সেটা ডক্টর নেই যেন ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড, মিম নিয়ে আসছিল আপনাকে। বোন হই আমার, সাবধান। আচ্ছা, তাহলে কি বাথরুমেও ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকেই আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুম বন্ধে আছি। বাঁচা ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকো বোন। ওয়েট, তুই মিমোর কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না, ফোন রেখে বাহিরে এসে বেডে বসে পড়েছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা। ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকিস না। সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হসপিটাল, এখানে সিগারেট নিষেধ। ও, এখন বল তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমে খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়ালে কলে আমার নাম্বারই ছিল, সেখান থেকে। ও ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলবে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোকে দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি, কে ঠিক আছে? ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবারও বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো মিমি? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে এক টানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগতে যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেড়াল। না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় তার। বেহুদা খেয়ালে থাকে সব সময়। রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফুর জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো মিম। চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতেই দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে না নিয়ে বাহিরে চলে আসছে। এখানে থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে না। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই। মিমের বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে সবসময় বাহিরেই থাকতে হয়। মা গেছে নানু বাড়ি। সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদ কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলিই কথা। আমি নিয়ে আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল, চোখ বোঝো তুমি। মিম কথা বাড়ায় না আর। 2 হাতে নিজের চোখ আড়াল করে। কাচের তৈরি কৃত্রিম চাঁদ জলজল করে জ্বলছে। মিমের চোখ খুলে দেখে কাচের চাঁদ।
মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই, প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে, সেদিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখানো হয় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইলো, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খুঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চলে যাবার দিকে ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালের সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কচলাতে কচলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানে আড্ডা দেয়। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত রাফু নজর করার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস। কারোর প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফু মিমের পিছু নিয়ে কলেজ পর্যন্ত। প্রতিদিনেরই মতো মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছে সোহানা বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তার চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শেয়ালের মতো পিছনে সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে। এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরেই ফেলে রেখেছে সোহান। হঠাৎ এক চিৎকারে সোহানের মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওড়নাটা ওর শরীরে জড়িয়ে দিয়ে বলল রাফু, মিম, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভেতর। হাউমাউ করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়েই হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় কি রাফু। ছটপট করছে সোহান। চিনচিনিয়ে গরম রক্ত মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্তচোখ হয়ে রাফু বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলে উত্তেজিত জনসংঘ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন তোর মধ্যে নেই। সোহানের আত্মচিৎকারের নিস্তব্ধ কাশবনে প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাঁচকোলা করে তুলে নিজেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকের সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার্ত কণ্ঠে বাবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়ে ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখন আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কে স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রাফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়ে গেছে তা আর সংশোধন করার সাধ্য নেই কারো। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে হচ্ছে নিজের কবর নিজেই খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। যা না যা শেষ সোহানের মৃতদেহ কবর দিয়ে চোখের পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে,
রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নিব, দূর থেকে মজা লুটবো। সেদিন থেকে বন্ধুরূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনের চাল কেউ বা বুঝবে। চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহ শক্তি। তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফু ঠান্ডা মাথায় খেলোয়াড়, সহজে বধ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আবদুল্লাহর সাথে যোগাযোগ সব সময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সে মেয়েটা। রাফু দরজায় ঠকঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কদিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে। মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল,